আমরা আজকে অঙ্কোলজি পার্টের ইফেক্টস এন্ড টিউমার ইমিউনোলজি এই দুটো জিনিস পড়বো, যে টিউমার কি কি ইফেক্ট ফেলে, কি কি প্রভাব ফেলে। এছাড়াও আমরা পড়বো হচ্ছে টিউমার ইমিউনোলজি। ইফেক্ট মানে প্রভাব, এটা মনে হয় তোমরা সবাই বোঝো। ইমিউনোলজি জিনিসটা কি বোঝো? স্যার, রোগ প্রতিরোধ করার ক্ষমতা। হ্যাঁ, এক্স্যাক্টলি। রোগ প্রতিরোধ করার ক্ষমতা, তার মানে টিউমারের সাথে বডির যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, এটি হচ্ছে টিউমার ইমিউনোলজি। তাহলে আমরা ওইটিও একটু দেখব। আমরা দেখি আমাদের আজকের ক্লাসে কি কি কন্টেন্টস আছে। সেটি হচ্ছে, আমরা যদি ইফেক্টস বলি, ইফেক্টস হইতে গেলে কি হবে? রেজাল্ট ফর দা মোস্ট পার্ট অফ দা লোকাল ইফেক্ট। এই যে টিউমারের যে ইফেক্টটা, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু লোকাল ইফেক্টটাই বেশি। দুই ধরনের ইফেক্ট আমরা এখানে পড়বো। একটা হচ্ছে লোকাল ইফেক্ট, অর্থাৎ স্থানীয় ইফেক্ট, যে জায়গায় ক্যান্সার হয়েছে, নিউপ্লাজম ডেভেলপ করেছে, ওই জায়গার একটি ইফেক্ট। এবং আরেকটা পড়বো জেনারেলাইজড অর সিস্টেমিক ইফেক্ট, যে পুরো বডিতে এর কি প্রভাব পড়তে পারে বা প্রভাব পড়ে। এই দুটি জিনিস আমরা পড়বো। তাহলে কি হইতে পারে? টিউমার মে প্রাইমারিলি ম্যানিফেস্ট ইটসেলফ। ম্যানিফেস্ট মানে কি? ইশতেহার। ইস্তেহার। কি করে? ইশতেহার। ইস্তেহার। আরো বাংলা বলো, ভালো করে বলো। মানে ধরো ইস্তেহার আমি বুঝি না। স্যার নিজেকে প্রকাশ করে, যে ওর বৈশিষ্ট্যগুলো এগুলো মানে প্রকাশ করে। মেম পারফেক্টলি বলেছে, যে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করা, নিজেকে এক্সপোজ করা, নিজেকে ডিসপ্লে করা, এইটাই হচ্ছে ম্যানিফেস্টেশন। সো টিউমার কি করতে পারে? নিজেকে ম্যানিফেস্ট করতে পারে প্রাইমারিলি, প্রাথমিকভাবে, অর্থাৎ যেখানে টিউমার হয়েছে সেই জায়গা থেকে, অথবা সেকেন্ডারিলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার পরে জেনারেল একটা সিমটম প্রকাশ করতে পারে। তবে এই সিমটমগুলি যখন সেকেন্ডারি টিউমার হয়ে যায়, অর্থাৎ স্প্রেডিং হয়ে যায়, মেটাস্টেসিস হয়, তখন অনেক ক্ষেত্রেই কোনো সিমটম থাকে না। আর যদি সিমটম না থাকে, সেক্ষেত্রে লং টার্ম আনডিটেক্টেড থেকে যায় বা যেতে পারে। এই লোকাল ইফেক্টের পরে কিন্তু সিস্টেমিক ইফেক্ট আছে, আমরা সেগুলি পরে পড়বো। কি কি হইতে পারে? যেমন বডি ওয়েস্টিং। বডি ওয়েস্টিং মানে কি, কারো কি আইডিয়া আছে? বডি ওয়েস্টিং স্যার মূত্র, শরীর স্যার শুকিয়ে যাবে বর্জ্য আস্তে পদার্থ আস্তে। ইয়া করা, বডির বর্জ্য পদার্থ বের হয়। সম্রাট কি বলেছে? স্যার মানে বডি কন্ডিশন দিন দিন খারাপ হবে, নিস্তেজ হয়ে যাবে শরীর, এরকম। হ্যাঁ, শুকিয়ে যাওয়া। দেখো না, আমাদের কিছু কিছু গরু আছে গ্রামে, দেখবে যে একদম শুকিয়ে গেছে, হাড্ডিসার গরু বলতে আমরা যেটা বুঝি, সেটাকে বলছে বডি ওয়েস্টিং বা ক্যাকেকটিক, সেগুলো বলে। আর মেম যেটা বলতেছিল সেটা হচ্ছে ওয়েস্টেস, বডি ওয়েস্ট যেটা, সেটা হলো এক্সক্রিশন। ওইটা এই জিনিস না, আমরা এটা সেখানে মিন করিনি। বডি ওয়েস্ট বলতে বডিকে ক্ষয় হয়ে যাওয়া বা বডির লস অফ মাসল জি টিস্যু। স্যার। তো এগুলোকে একসাথে আমরা বলবো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এই যে সিস্টেমেটিক যে ইফেক্ট গুলি পাবো, পুরো সিস্টেমে যে ইফেক্ট পাবো, এটাকে বলবো আমরা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এক্ষেত্রে কিছু ক্লিনিক্যাল সাইন, অর্থাৎ কিছু রোগীর উপসর্গ দেখা যায়, যেমন ফিভার, পেইন, ফ্যাটিগ এবং ব্লিডিং। আমি গত ক্লাসে তোমাদেরকে এগুলি একটু বলছিলাম। এরপরে এসে কথা বোঝা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, বোঝা যাবে। পিছনের কিছু কথা আবার একটু রিপিট করলে ভালো হয় স্যার, আগের স্লাইডটা সহ। আচ্ছা, আমাদের কানেকশন মনে হয় একটু দুর্বল, যার কারণে এই সমস্যাটি হচ্ছে। স্যার আগের স্লাইডটা একবার দেখলে ভালো হতো, স্ক্রিনশটটা নেওয়া হয় নাই। স্যার প্রিভিয়াস স্লাইডে কিছু কথা বুঝতে পারি নাই। আচ্ছা, ইয়া নাও, আগে এটা নিয়ে নাও, কারণ প্রিভিয়াস স্লাইডে তো অনেকগুলো কথা বলেছি। এই ছবিটা আগে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। পুরো কথা রিপিট করা যাবে না, কোনোটা না বুঝলে সেটি বলো যে কোনটা বোঝা নাই। স্যার, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম এরপর প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হলো যখন নিওপ্লাজম বা ক্যান্সার ডেভেলপ করে, সেখানে স্থানীয় কিছু প্রভাব আছে। মানে ধরো তোমার একটা কি বলবো, হাতে ইয়ে হয়েছে, হাতের কবজিতে একটা
নিউপ্লাস্টিক সেল ডেভেলপ করছে, ওই জায়গাতে কিছু প্রভাব পড়বে। আর একটা হচ্ছে পুরো বডিতে কিছু প্রভাব পড়বে। এর দুই ধরনের ইফেক্ট আছে, একটা হচ্ছে লোকাল বা স্থানীয় ইফেক্ট, যে জায়গাটাতে ক্যান্সার ডেভেলপ করেছে সেই জায়গায়। আরেকটা হচ্ছে পুরো বডির কমন একটা ইফেক্ট পড়বে। এই যে পুরো বডিতে জেনারেলাইজড বা সিস্টেমিক যে ইফেক্ট পড়ে, এটাকেই বলা হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। মনে রেখো এই টার্মটা, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার এটা যেহেতু আমরা আমাদের সিস্টেমিক ইফেক্টের মধ্যে, তাহলে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম আপনি যেটা বললেন লোকাল ইফেক্ট, মানে যেখানে ক্যান্সারটা ডেভেলপ করে ওইখানে হয়, তাহলে এটা কি লোকাল ইফেক্টের ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে না? না না না, এটা হলো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, কিন্তু লোকাল ইফেক্ট না, এটা হচ্ছে জেনারেলাইজড ইফেক্ট, পুরো বডিতে যে প্রভাব পড়ে অথবা অন্য কোথাও জায়গায় যে প্রভাব পড়ে সেটাই। দুই ধরনের সিমটম, একটা হচ্ছে লোকাল ইফেক্ট, যে জায়গায় হয়েছে ওইটা, সেটাকে বলবো লোকাল। আবার সিস্টেমিক বলবো, যেটা পুরো বডিতে হয়েছে বা অন্য কোথাও হচ্ছে সেটা। এই যে সিস্টেমিক ইফেক্টের একটা নামই হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। মেহেদি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা পরের স্লাইডে গেলাম। লোকাল ইফেক্টস কি কি হইতে পারে? লোকাল ইফেক্ট হচ্ছে যে কোনো জায়গায় যদি একটা টিস্যু ডেভেলপ করে, অ্যাডিশনাল কিছু টিস্যু, আমরা টিউমার বলছি যেটাকে, যে বা যেটাকে নিওপ্লাজম বলছি, তাহলে এটা ধীরে ধীরে বিকশিত হইতে পারে। আর হচ্ছে অ্যাফেক্টস দ্য নর্মাল ফাংশন বাই কম্প্রেসিং, যদি একটা অ্যাডিশনাল টিস্যু ডেভেলপ করে, সারাউন্ডিং টিস্যুকে সেটাকে কম্প্রেস করবে, প্রেসার দিবে, সারাউন্ডিং টিস্যুতে ইনভেড করতে পারে, ডিস্ট্রয় করতে পারে নর্মাল টিস্যু স্ট্রাকচারকে। এছাড়াও সেখান থেকে কিছু সাবস্টেন্স রিলিজ হইতে পারে, যে রিলিজটা, যে সাবস্টেন্সটা ব্লাড স্ট্রিমে চলে যেতে পারে। মানে এইভাবে লোকাল ইফেক্ট তৈরি হয়, এগুলো বলছি কি লোকাল ইফেক্ট। দেখো এরপরে এসো ইফেক্টস অফ লোকেশন। লোকেশন কি? বডির কোন জায়গায় টিউমার হয়েছে এটা খুব বড় একটা প্রভাব ফেলে এর ম্যানিফেস্টেশন, অর্থাৎ কোন জায়গায় টিউমার হয়েছে তার উপরে তার প্রভাবটা অনেকখানি নির্ভর করে। যেমন বডির ভিতরে ডিপ টিস্যুতে, বিশেষ করে রেট্রোপেরিটোনিয়াল স্পেসে যদি একটা টিউমার ডেভেলপ করে, অনেক বড় হইলেও এটার কোনো সিমটম প্রকাশ পায় না, বোঝা যায় না। তোমরা গতকাল বলছিলে যে স্যার অনেক ক্ষেত্রে টিউমার বোঝা যায় না, প্রকাশ পায় না, বা দেরিতে ডায়াগনোসিস হয়। এটি তার অন্যতম একটি কারণ, যে ডিপ সফট টিস্যুতে যদি বিশেষ করে রেট্রোপেরিটোনিয়াল স্পেসে যদি কোনো টিউমার বা নিউপ্লাস্টিক গ্রোথ হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় হইলেও অ্যাসিম্পটোমেটিক থেকে যায়। আচ্ছা, তোমরা কি জানো যে রেট্রোপেরিটোনিয়াল স্পেস কি? স্যার কিডনির কিডনির সামনের দিকে থাকে, কিন্তু এর ডেফিনেশনটা কি সেটা বলো। রেট্রোপেরিটোনিয়াল স্পেস স্যার, এটা হলো আমাদের মানে অ্যাবডোমেন ক্যাভিটি যেটা আছে, হ্যাঁ, ওই ক্যাভিটির বাইরে রেনাল ইটা থাকে স্যার, ওই যে কিডনিটা থাকে, এটা বাইরেই থাকে। ওই যে জায়গাটায় থাকে ওই জায়গাটার নাম হলো রেট্রোপেরিটোনিয়াল স্পেস। এক্স্যাক্টলি। আরো যদি একটু গুছিয়ে বলি তাহলে এভাবে বলতে হবে যে অ্যাবডোমিনাল ক্যাভিটি কিন্তু অনেক বড় একটা ক্যাভিটি বডির মধ্যে। এই ক্যাভিটিটা মূলত হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি দ্বারা, পেরিটোনিয়াম মানে এক ধরনের কাভারিং, এই পেরিটোনিয়াম দ্বারা আবদ্ধ থাকে। কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটির কিছু অল্প অংশ থাকে যেটা ওই পেরিটোনিয়াল ক্যাভিটি বা পেরিটোনিয়াল কাভারিং এর মধ্যে আবদ্ধ থাকে না। অ্যাবডোমিনাল ক্যাভিটির যে অংশটা পেরিটোনিয়ামে দ্বারা আবদ্ধ নয়, সেই অংশটাকেই বলা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল স্পেস, মানে পেরিটোনিয়াল স্পেসের বাইরে, মানে রেট্রো মানে বাইরে, এক্ষেত্রে আমরা যদি খুব সহজ করে বলি, তো সেটি হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল স্পেস। তো ওই জায়গাতে যদি হয় তাহলে অনেক বড় হইলেও সেটা কোনো প্রভাব ফেলবে না। হোয়ারএস যদি সেটা লাংসে ডেভেলপ করে, যদি স্মল ছোট্ট একটা নোডিউলের মতো হয়, তবুও সেটাকে লাংসে আমাদের যে কন্টিনিউয়াস ইন্সপাইরেশন এক্সপাইরেশন হচ্ছে, এটাকে প্রভাব ফেলে এবং নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, যার কারণে এটা খুব সহজেই নোটিসিয়েবল হয়। অর্থাৎ টিউমারটা কোন জায়গায় ডেভেলপ করছে তার উপরে তার প্রভাব বা তার যে প্রকাশ বা ডিসপ্লে, এই জিনিসটা বহুলাংশে নির্ভর করে। এছাড়াও যদি দেখো, যদি সারফেস এরিয়াতে হয়, এটা বডির ভিতরের দিকে কোনো সারফেস হইতে পারে, আউটসাইড সারফেসে হইতে পারে। হইলে কি হয়, বিশেষ করে আমাদের যখন স্টোমাকে হয়, এই ইরোশন হয় কিসের মাধ্যমে? এক্সপান্সিভ গ্রোথ অফ
বেনাইন নিউপ্লাজম। বেনাইন নিউপ্লাজমের এক্সপানসিভ গ্রোথ অর্থাৎ এক্সপানশন হয়ে যায়, এবং ম্যালিগনেন্ট নিউপ্লাজমের ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ গ্রোথ হয়। গ্রোথের মাধ্যমে কি হয়? ইরোশন হয়, ক্ষয়ে যায়, ওই জায়গার সেলগুলি ক্ষয়ে যায়। তো ওই সারফেস এরিয়া যেমন স্টোমাকের সারফেসে কি হয়? ইরোশন হয় এবং ব্লিডিং হয়। আমরা যেটাকে আলসার বলি, আলসারের মতো ডেভেলপ করে, এবং এই আলসার যখন ডেভেলপ করে সেখানে ইট ফেভার্স, ইট ইনভাইটস দ্য ইনফেকশন, ফর এক্সাম্পল সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তার মানে কি এখান থেকে জটিলতা বাড়তে পারে। আমাদের যদি কোলনে হয় তাহলে কি দেখে বুঝবো বলতো? যদি কোলনে নিউপ্লাজম ডেভেলপ করে তার কমন সাইন কি হবে? এটা তোমাদের স্যার স্টুলের মধ্যে ব্লাড থাকবে। এক্স্যাক্টলি, স্টুলের মধ্যে ব্লাড থাকবে, কারণ এখানে যখন, কারণ কি টার্মিনাল পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, এখানে কিন্তু যদি অ্যাডিশনাল টিস্যু ডেভেলপ করে তাহলে স্টোলের পাসের মাধ্যমে যখন পাস হবে, আর স্টোল কিন্তু ততক্ষণে ফর্মেশন হয়ে যায়, এটা সারফেস এরিয়াতে অ্যাব্রাশন হওয়ার মাধ্যমে এখান থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কি আমরা স্টোলের মধ্যে ব্লিডিং পাবো, এটাকে বলা অকাল্ট ব্লাড টেস্ট। ইফেক্টস অফ ফাংশনাল অ্যাক্টিভিটি, আমরা দেখি যে নিউপ্লাজম বা ক্যান্সারটা ফাংশনকে, একটা অর্গান বা একটা সিস্টেমের ফাংশনকে কিভাবে সেটা প্রভাব ফেলে। এক কথাই হচ্ছে যে কোনো একটা অর্গানে যখন নিউপ্লাজম ডেভেলপ করবে, এটা তার যে স্বাভাবিক কর্মক্ষমতা, নর্মাল যে ফাংশন, সেটিকে ইন্টারফেয়ার করবে, অনাধিকার চর্চা করবে, তার সাথে ডিস্টার্ব করবে। যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যদি কি হয় যে নিউপ্লাজম ডেভেলপ করে, যেটাকে বলছি আমরা অ্যাডিসন ডিজিজ, তাহলে কি হবে? তাহলে তার নর্মাল স্ট্রাকচারটাকে ডিস্ট্রয় করবে, আবার অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হবে, কারণ অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোন নিঃসৃত হইতো সেটা হইতে পারবে না, এজন্য এটাকে বলবো আমরা অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। আবার কি হয়? ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, অর্থাৎ ক্লিনিক্যাল যে লক্ষণগুলো, সাইন্স সিমটম যে ডেভেলপ করে, সেটা কি হয়? বিকজ অফ দ্য ম্যালফাংশন অফ দ্য টিউমার সেলস। কি কি হইতে পারে? যেমন এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে অনেক বেশি তারা কি করে? হরমোন সিক্রেশন করে। যেমন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে যদি সেটা বেনাইন নিউপ্লাজম ডেভেলপ করে, সেটাকে আমরা বলবো প্যারাথাইরয়েড অ্যাডিনোমা। এই প্যারাথাইরয়েড অ্যাডিনোমাটা কি করবে? প্যারাথরমোনের অতিরিক্ত ক্ষরণ করে। এছাড়াও কি করে? এর ফলে এরা এই প্যারাথরমোনের যখন কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, তখন এরা ব্লাডে ক্যালসিয়াম কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দেয়। যখনই ব্লাডে ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, তখন কি হয়? মাসল উইকনেস তৈরি হয়, ফ্যাটিগ হয়, অ্যানোরেক্সিয়া, নৌসিয়া এন্ড কনস্টিপেশন হয়। ইফেক্টস অফ অ্যাকিউট ইভেন্টস। অ্যাকিউট ইভেন্টস কি? অ্যাকিউট ইভেন্টস হচ্ছে, আচ্ছা অ্যাকিউট ইভেন্টস বোঝো তোমরা? জি স্যার। অ্যাকিউট হচ্ছে যেটা তীব্র। হ্যাঁ, তীব্র। আর তাহলে এরকম কয়েকটা ধাপ আছে, কি কি বলতো? অ্যাকিউটের সাথে আরো কয়েকটা লেভেল আছে। অ্যাকিউট মানে তীব্র, অতি তীব্র হলে কি হবে? সেটা তীব্রতার চেয়েও বেশি। হ্যাঁ, ক্রনিক না, ক্রনিক ক্রনিক না, ক্রনিক হলে সিভিয়ার। কম হলে সেটাকে বলবো আমরা ক্রনিক। সিভিয়ার না, অ্যাকিউটের লেভেল কি কি আছে? হাইপার অ্যাকিউট, মানে একটা গরু ধরো পড়লো আর মরলো, এটা হলো হাইপার অ্যাকিউট। ধরো একটা গরুতে একটা রোগ হলো, কয়েক ঘন্টার মধ্যে মারা গেল, এই ধরো 10, 12, 15 ঘন্টা, তখন সেটাকে বলবো আমরা অ্যাকিউট ডিজিজ। আর যদি সেটা লং টার্ম হয়, কয়েকদিন পরে, কয়েকদিন সময় হয়, সেক্ষেত্রে বলি আমরা হাইপার অ্যাকিউট। আর ক্রনিক হলো দেখা যাবে যে মাসের পর মাস ধরে সেটা ডেভেলপ করছে। তবে অল্প কিছু ক্ষেত্রে আমরা অ্যাকিউট ইভেন্টস পাই, সেটা হচ্ছে কিছু ড্রামাটিক সিমটম তৈরি করে। তবে অ্যাকিউট, হাইপার অ্যাকিউট, পার অ্যাকিউটের স্পেসিফিক টাইম ডিস্ট্রিবিউশন আছে, সেটা তোমাদেরকে মেডিসিন ক্লাসে বলবে। যেমন ওভারিয়ান সিস্ট যদি হয়, ওভারিতে যদি সিস্ট ডেভেলপ করে, সেটা কি হবে? একটা সময় বড় হইতে 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 সেটা ফেটে যাবে, ফেটে গিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এটা ডিসকমফোর্ট তৈরি করবে এবং প্রচুর পেইন তৈরি করে। যদি কোনো ক্যাভিটিতে ফ্রিলি কোনো মাস ডেভেলপ করে, তাহলে সেটা কি হবে? টুইস্টেড হইতে পারে, এবং এই যে মাস ডেভেলপমেন্ট, এটা ব্লাড সাপ্লাইকে বন্ধ করে দিতে পারে,
কারণ যদি সেটা ব্লাড ভেসেলের উপরে চাপ পড়ে তাহলে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে, যেটা টিস্যু ডেথ বা ইনফার্কশন তৈরি করে। শোনা যাইতেছে না? শোনা তো যাওয়ার কথা, যাচ্ছে না? স্যার এখন যাইতেছে, স্যার এখন শোনা যায়। গুড। এটা কি করে? ইন্টারনাল ব্লিডিং করে এবং ইন্টেন্স পেইন হয়। সিস্টেমিক ইফেক্টস অফ ম্যালিগন্যান্ট নিওপ্লাজম, আমরা এতক্ষণ যেগুলো বলছিলাম প্রায় সবই হচ্ছে লোকাল ইফেক্ট বা লোকাল রিলেটেড ইফেক্টস। এখন আমরা বলবো কিছু সিস্টেমিক ইফেক্টস অফ ম্যালিগন্যান্ট নিওপ্লাজম। মানে আমরা কেন সিস্টেমিক ইফেক্টটা ম্যালিগন্যান্ট নিওপ্লাজমের সাথে কোরিলেট করছি, কারণ সিস্টেমিক ইফেক্ট ইউজুয়ালি যখন সেটা স্প্রেড করে মেটাস্টেসিস হয় তখনই সেটাতে সিস্টেমিক ইফেক্ট ডেভেলপ করে। যেমন, আর এগুলোকে কি বলে? প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। একটু আগে প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে এগুলোকে বলে কি কি বলে এগুলোকে? প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম স্যার। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। তাহলে কি হয় দেখো, ইফেক্টস দ্যাট অ্যাপিয়ার অ্যাট এ ডিসটেন্স ফ্রম দ্য টিউমার, অর্থাৎ টিউমারের যে জায়গায় তৈরি হয়েছে এই ইফেক্টগুলি সেই জায়গায় তৈরি না, দূরবর্তী কোনো জায়গায় এই প্রভাবগুলি পাওয়া যাচ্ছে। এবং আমরা এটা পাই সাধারণত 10% পেশেন্টের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রেই এই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমটা আবার কিন্তু ফার্স্ট ম্যানিফেস্টেশন হয়, প্রথম এক্সপ্রেশন হয়। হয়তো যে জায়গায় টিউমার ডেভেলপ করতেছে ওখানে আমরা কিছুই বুঝলাম না, বা দূরবর্তী কোনো জায়গায় কিছু কিছু আমরা সাইন সিমটম পেলাম, এরকমও হয়, হয়তো কোনো নোডিউল ডেভেলপমেন্ট। এবং এটা অনেক ক্ষেত্রে আর্লি ডিটেকশনকে সহযোগিতা করে। আর আর্লি ডিটেকশন যখনই হবে তখন ট্রিটমেন্টটা সহজ। তবে এটা আবার অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্সড স্টেজেও বোঝা যায়। তো দুইটা লেভেল, একটা আছে যে কিছু কিছু ক্ষেত্রে খুব প্রথমেই বোঝা যায়, কিছু কিছু ক্ষেত্রে অনেক দেরিতে বোঝা যায়। তো এই জন্য কনফিউশন তৈরি হয় অনেক ক্ষেত্রে যে এটা কি অ্যাডভান্সড স্টেজে নাকি প্রিলিমিনারি স্টেজের। অ্যাবনর্মাল হরমোন প্রোডাকশন, এটা আমি প্রথমের দিকে তোমাদেরকে একটু বলছিলাম যে এটা একটা মোস্ট ড্রামাটিক সাইন। যেমন স্মল সেল কার্সিনোমা যখন লাংসে হবে তখন অ্যাড্রেনোকর্টিকাল স্টিমুলেটিং হরমোন রিলিজ করে, যেটা ব্লাড স্ট্রিমে চলে যায়। ব্লাড স্ট্রিমে যাওয়ার কারণে কি হবে? সেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কি করবে? ওভার সিক্রেট কর্টিকোস্টেরয়েড হরমোন, যেটাকে বলে কাশিং সিনড্রোম। কাশিং সিনড্রোম হলে কি হবে? মাসল উইকনেস তৈরি হবে, হাইপারটেনশন হবে, গ্লুকোজ লেভেল ইন ব্লাড উইল ইনক্রিজ। এছাড়াও বডি ওয়েস্টিং হবে, যেটা প্রথমে বলেছিলাম যে মাসল সেলগুলি ক্ষয়ে যাবে, অর্থাৎ শুকিয়ে যাবে এগুলো। স্যার সমস্যা হচ্ছে স্যার কথায়। হ্যাঁ, বলো কি হচ্ছে? শোনা যাচ্ছে না? স্যার ব্লাড স্ট্রিম থেকে বাকি শেষ পর্যন্ত ভালো করে বোঝা যায় নাই স্যার। আচ্ছা, ব্লাড স্ট্রিম, ব্লাড স্ট্রিমের পরে ব্লাড স্ট্রিমে যখন অ্যাড্রেনোকর্টিকো স্টিমুলেটিং হরমোনটা গেল, ব্লাড স্ট্রিমে যাওয়ার কারণে এই যে হরমোনটা, এই হরমোনটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। কারণ অ্যাড্রেনোকর্টিকাল হরমোন, এটা অ্যাড্রেনোকর্টিকাল স্টিমুলেটিং হরমোন, তার মানে কি অ্যাড্রেনাল কর্টেক্সকে স্টিমুলেট করে এমন হরমোন। নাম দেখেই বোঝো, অ্যাড্রেনাল কর্টেক্স স্টিমুলেটিং, তিনটা জিনিস এখানে আছে। তো এই হরমোন অ্যাড্রেনাল কর্টেক্সকে সে স্টিমুলেট করবে। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে তখন কি রিলিজ হবে? কর্টিকোস্টেরয়েড রিলিজ হবে। কর্টিকোস্টেরয়েড রিলিজ হলে তার প্রভাব পড়বে কি? মাসল উইকনেস তৈরি হবে, হাইপারটেনশন তৈরি হবে, গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, যেটাকে একসাথে বলা হচ্ছে কাশিং সিনড্রোম। বুঝা গেছে? স্যার এটা আগের স্লাইড হলে ভালো হতো। আহা, আগের স্লাইড কি ছবি নেবে? নাও, দ্রুত করো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রভাব হচ্ছে বডি ওয়েস্টিং, অর্থাৎ বডি শুকিয়ে যাবে, ক্ষয়ে যাবে, অর্থাৎ হাড্ডিসার হয়ে যাবে ধীরে ধীরে। এটা একটা কমন সিমটম, যদিও এটা অ্যাডভান্সড স্টেজে পাওয়া যায়। সেক্ষেত্রে কি হয়? অ্যানিমেলের খাবারের রুচি কমে যায়, আমরা এটাকে বলছি অ্যানোরেক্সিয়া। ওয়েট লস হবে
এবং এটা একটা কেমিক্যাল মেডিয়েটর কল টিউমার নেক্রোসিস আলফা। টিউমার নেক্রোসিস আলফা রিলিজ হয়, যেটা কি ইজ ওয়ান অফ দ্য মাল্টিপল মলিকিউলস দ্যাট ব্রিং আপ অ্যাবাউট ওয়েস্টিং ইফেক্ট। এই যে ওয়েস্টিং ইফেক্ট, বডি যে শুকিয়ে যায়, ক্ষয়ে যায়, অথবা হাড্ডিসার হয় যে একটা অ্যানিমেল টিউমারের প্রভাবে, এই যে টিউমার নেক্রোসিস আলফা রিলিজ হয়, যেটা একটা কেমিক্যাল মেডিয়েটর। এটা কি হয়, মূলত প্রডিউসড হয় বাই দ্য ইমিউন সেল, যেমন ম্যাক্রোফেজ দ্বারা এটা রিলিজ হয়। অনেক ক্ষেত্রে টিউমার সেল থেকেও এটা রিলিজ হইতে পারে। হাইপার কোয়াগুলেবিলিটি, এটা কি জিনিস বলতো? স্যার কোয়াগুলেশনের পরিমাণ অনেক বেড়ে যায়, এক্স্যাক্টলি, মানে গুড ব্লাড জমাট বাঁধা। গুড, ভালো বলেছো। হাইপার কোয়াগুলেবিলিটি মানে হচ্ছে যে কোয়াগুলেশনের অ্যাবিলিটি বেড়ে যায়। শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যায়। আচ্ছা, হাইপার কোয়াগুলেবিলিটি হলো যে কোয়াগুলেশনের অ্যাবিলিটি বেড়ে যায়। কোয়াগুলেশন, এখানে মূল শব্দটা ধরো কোয়াগুলেশন। কোয়াগুলেশনের অ্যাবিলিটিকে বলা হয় কোয়াগুলেবিলিটি, এবং এই কোয়াগুলেবিলিটি যখন অনেক বেড়ে যায় সেটাকে বলা হচ্ছে হাইপার কোয়াগুলেবিলিটি। তোমরা বুঝতে পারছো জিনিসটা? যদি শব্দ বোঝো তাহলে বাকি জিনিসগুলো সহজ হয়। এটা কি হয়, এটা অনেকগুলি অ্যাবনরমালিটিস এর একটা রেজাল্ট, যেটাকে বলা হচ্ছে মাইগ্রেটরি থ্রম্বোফ্লেবাইটিস। থ্রম্বোফ্লেবাইটিস কি জিনিস বলো? বলো, থ্রম্বোফ্লেবাইটিস। থ্রম্বোসিস কি বলো? এখানে দুইটা জিনিস আছে। ব্লাড কম্পোনেন্ট একটা, হ্যাঁ, ব্লাড ব্লাড ক্লটিং এর একটা প্রসেস। প্রসেস না, থ্রম্বোফ্লেবাইটিস, থ্রম্বোসিস হয়, থ্রম্বোসিস ইন ভেইন, এটা তো বোঝো। আর ফ্লেবাইটিস হচ্ছে ভেইনের ইনফ্লামেশন, রিকারেন্ট ইনফ্লামেশন এন্ড থ্রম্বোসিস অফ দ্য ভেইন ইজ কল্ড থ্রম্বোফ্লেবাইটিস। নার্ভাস এন্ড মাসল ফাংশনস, অনেক সময় এটা অটো ইমিউন রিঅ্যাকশনের মাধ্যমে যখন বডিতে টিউমার ডেভেলপ করে, তখন ইমিউন সিস্টেম সেটাকে ডিস্ট্রয় করতে চায়। তো ডিস্ট্রয় করতে গিয়ে যখন সে টিউমার সেলকে আক্রমণ করে, পাশাপাশি সে সিমিলার আরো কিছু বডির নিজস্ব সেলকে অ্যাটাক করে, এটাকে বলা হচ্ছে নার্ভাস এন্ড মাসল ফাংশনস। এটা হচ্ছে যখন সে ঠিকমতো আইডেন্টিফাই করতে পারে না যে কোনটা বডির নিজস্ব সেল এবং কোনটা টিউমার সেল, অথবা এই সেলগুলোর মধ্যে খুব সিমিলারিটি থাকার কারণে। বোঝা গেছে? পড়তে হবে, এই পুরো চ্যাপ্টারটা পড়তে হবে, কিছু জিনিস বোঝার আছে, বুঝতে স্যার, হবে, একটু পড়তে হবে। আচ্ছা, এরপরে আমি একটু টিউমার ইমিউনোলজি নিয়ে পড়বো। টিউমার ইমিউনোলজি খুব জটিল একটা জিনিস। আমি সংক্ষেপে তোমাদেরকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি এখানে। সেটি হচ্ছে টিউমার ইমিউনোলজি ইজ আ ইন্টারাকশন। এক কথায় যদি বলি, একটা ইন্টারাকশন কি সেটা, সেল অফ দ্য ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম অর্থাৎ বডির যে নিজস্ব প্রতিরোধ ক্ষমতা, সেটার সাথে টিউমার সেলের যে ইন্টারাকশন, এটাই হচ্ছে টিউমার ইমিউনোলজি। এই টিউমার ইমিউনোলজিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে ইন্টারাকশনটা দেখেই কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট ডেভেলপ করা হয়। টিউমার ইমিউনোলজির ক্ষেত্রে দেখা যায় যে টিউমার ইমিউনোলজি এমন একটা জিনিস, এটা স্টাডি করলে বোঝা যায় যে টিউমারটা সেখানে কি হবে, যে মানে রিজেকশন হবে নাকি প্রোগ্রেশন হবে। রিজেকশন বলতে হচ্ছে টিউমার সেখানে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কি বাধাগ্রস্ত হবে, নাকি সেটা আরো ফার্দার প্রোগ্রেস হয়, বড় হবে, এই জিনিসটা সেখানে ইন্ডিকেট করে। এটা খুবই জটিল একটা জিনিস। এখানে দুই ধরনের
সেল আছে, যেমন টিস্যু রেসিডেন্ট সেল, অর্থাৎ টিস্যুতে যে সেলগুলো থাকে এরকম কিছু সেল, এবং ব্লাড ডেরাইভড সেল, ব্লাডের থেকে যে সেলগুলি আসে, দুই ধরনের সেলগুলি এখানে ক্লোজলি রিলেটেড এবং তারা অনেকগুলি ফাংশন করে। আমি সংক্ষেপে এই কয়টা মানে স্টেপস এর নাম বলছি, সেটা হচ্ছে প্রেজেন্টেশন অফ টিউমার অ্যান্টিজেন। টিউমার যে অ্যান্টিজেন, যে একটা বডি তৈরি হলো, একটা কিছু টিস্যু তৈরি হলো, এই টিস্যুটাকে টি সেলের কাছে প্রেজেন্ট করছে ভায়া হলো এপিসি মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মাধ্যমে। এটা হলো প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে আসবে প্রাইমিং এন্ড অ্যাক্টিভেশন অফ টি সেল ইন দ্য লিম্ফ নোড। লিম্ফ নোডে যে টি সেলগুলি আছে এই টি সেলগুলোর অ্যাক্টিভেশন। এরপরে আসে ট্রাফিকিং এন্ড ইনফিল্ট্রেশন অফ টি সেল ইনটু দ্য টিউমার বেডস। টিউমার বেডে এই টি সেলগুলো ইনভেড করবে। তারপরে কি রিকগনিশন অফ ক্যান্সার সেলস বাই টি সেল। এই টি সেলগুলি ক্যান্সার সেলকে আইডেন্টিফাই করবে, রিকগনাইজ করবে। এরপরে ডেভেলপমেন্ট অফ অ্যান্টিজেন স্পেসিফিক ইফেক্টর এন্ড মেমোরি টি সেল। ওই যে আইডেন্টিফাই করলো, তারপরে অ্যান্টিজেন স্পেসিফিক ইফেক্টর এবং মেমোরি টি সেল তৈরি করবে। এরপরে হিউমারাল ইমিউনিটি তৈরি করবে, এবং আলটিমেটলি ইফেক্টর টি সেল এবং বাকি যারা আর ফ্যাক্টরস গুলি জড়িত আছে সবাই মিলে ইলিমিনেট অর করার চেষ্টা করবে সেই ক্যান্সার সেলটা। আমি এখানে একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি, যতগুলি ছবি পেয়েছি তার মধ্যে ইজিয়েস্ট ওয়ান্স একটা ছবি। বাম পাশ থেকে শুরু দেখো, যদি একটা ক্যান্সার অর নিউপ্লাজম যদি ইনিশিয়েট করে, সেক্ষেত্রে ডেনড্রাইটিক সেল মাইগ্রেশন এন্ড অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয়। হওয়ার ফলে কি হবে, এটা টি সেল এবং বি সেলকে অ্যাক্টিভেশন করে। টি সেল এবং বি সেল অ্যাক্টিভেশনের সাথে জড়িত হলো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স, এই জিনিসগুলি জড়িত। এটা হওয়ার সাথে কি বলে হয়, একটা দুটো রিফ্লেক্স যায়, একটা হচ্ছে সিরাম প্রোটিনের রিফ্লেক্স যাবে, আর একটা হচ্ছে অ্যান্টি টিউমার ইফেক্ট তৈরি হবে। যখন সিরাম প্রোটিনসে সেই রিফ্লেক্সটা চলে যায়, সেটা হচ্ছে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন তৈরি করে। প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন ইননেট ইমিউন রেসপন্স তৈরি করে। ইননেট ইমিউন রেসপন্স তৈরি করার মাধ্যমে কি হয়, সেল ডেথ ইনহিবিশন হয়, অর্থাৎ সেল ডেথ বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা বলছি অ্যাপোপ্টোসিস বন্ধ হয়ে যায়। জেনোমিক ইনস্টেবিলিটি হয়ে যায়, অর্থাৎ আমরা যে জিনোম সিকোয়েন্স আছে সেগুলি আনস্টেবল হয়ে যায়। ফাইব্রোস ব্লাস্ট অ্যাক্টিভেশন হয়ে যায়, ম্যাট্রিক্স মেটাবলিজম হয়, এনজিওজেনেসিস হয়, এবং এইগুলি কিন্তু আলটিমেটলি টিউমার প্রমোশনে সহায়তা করে। অন্যদিকে আরেকটা হচ্ছে অ্যান্টি টিউমার ইফেক্ট আছে, অর্থাৎ দুই ধরনের ইফেক্ট এখানে কাজ করে, একটা হচ্ছে টিউমারের ফেভারে, আর একটা হচ্ছে টিউমারের এগেইনস্টে। দুটোর মধ্যে যখন যুদ্ধ বেজে যায়, কখনো টিউমার ইফেক্টটা বেড়ে যায়, কখনো অ্যান্টি টিউমার ইফেক্ট বেড়ে যায়, এবং আলটিমেটলি আমরা ট্রিটমেন্ট দিয়ে কি করি, অ্যান্টি টিউমার ইফেক্টটাকে প্রোগ্রেস করি এবং টিউমার প্রমোটিং যে ইয়াটা সেটাকে ইনহিবিট করি। এভাবে ধীরে ধীরে অ্যান্টি টিউমার ইফেক্টটাকে আমরা পিক লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং অ্যানিমেলটাকে সার্ভাইভ করানোর চেষ্টা করি। এই হচ্ছে আজকের সংক্ষেপ লেকচার। তোমাদের কোনো কোশ্চেন আছে? স্যার থ্রোম্বোফাইবিলিটি স্লাইডে নিতে পারি নাই স্ক্রিনশট। থ্রোম্বোফ্লেবাইটিস জিনিসটা বোঝো তো নাকি? থ্রোম্বোফ্লেবাইটিস, ফ্লেবাইটিস বোঝো? স্যার ওটা আরেকবার একটু বুঝান। ফ্লেবাইটিস বোঝো কিনা সেটা আগে বলো। ফ্লেবাইটিস, ফ্লেবাইটিস হলো ইনফ্লামেশন অফ ভেইন ইজ কল্ড থ্রোম্বোফ্লেবাইটিস। বুঝো গেছে? ইনফ্লামেশন অফ দ্য ভেইন ইজ কল্ড ফ্লেবাইটিস। আর থ্রম্বাস কি? It's 11 hours. এই কি ব্যাপার, থ্রম্বাস কি বলো? থ্রম্বোসিস কি? সার্কুলার সিস্টেমে এক্সট্রা হিমোরেজ বা এক্সট্রা হলো এক্সটার্নাল পার্ট। এক্সট্রা হিমোরেজ? থ্রম্বোসিস তো হিমোরেজ না। আরে দাঁড়াও, আচ্ছা ছবি নাও এটার। ছবি নিয়েছো? সাইডটা পরের স্লাইডটা। আচ্ছা পরের স্লাইড। জি স্যার। হ্যাঁ রিয়াদ কি বলছিল? থ্রম্বোসিস
থ্রম্বোসিস হলো লোকাল কোয়াগুলেশন। স্যার ব্লাড ক্লটস এর ফলে যখন ভেইনের মধ্যে ব্লক হয়ে যায় তখন এটাকে থ্রম্বোসিস বলা হয়। ইয়েস, এক্স্যাক্টলি। ব্লাড ক্লোটিং হয়ে গেছে, ধরো একটা ক্লোটেড ব্লাড কোথাও গিয়ে আটকে গেছে, সেটাকে বলে থ্রম্বাস। অর্থাৎ জট বেঁধে যায় না, এরকম একটা জট, একটা কম্প্যাকশন, একটা বাধা, এটাকে বলে থ্রম্বোসিস। আর ফ্লেভাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ভেইন। এই ভেইনের ইনফ্লামেশন এবং থ্রম্বাস ফরমেশন, এটা একটা কম্বাইন্ড ইফেক্ট।